ঠিক আছে, তাহলে আমাদের রিজার্ভের অল্প একটু সামনে এগিয়ে নিয়ে আমরা ক্রেডিট ম্যানেজমেন্টে চলে যেতে হবে। আমাদের নোটিশ আছে মনে হয় এরকম কিছু, যে আপনাদের ক্লাস শেষ করতে হবে কত ক্লাসের মধ্যে, কত তারিখের মধ্যে। আজকে তো 15 তারিখ, তাই না? আরেকটা ক্লাস মনে হয় সামনে সুযোগ আছে। আপনারা কি এরকম কোনো নোটিশ পেয়েছেন? জি স্যার, আরেকটা ক্লাস পাবো 22 তারিখ পর্যন্ত মেবি। না 22 তারিখ না স্যার। হ্যাঁ, ওই তো 22 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। 15, হ্যাঁ 7, 22 তারিখ আমাদের ক্লাস হবে। আর একটা ইনশাল্লাহ জি স্যার। 22 তারিখের পরে আর কোনো ক্লাস নাই, তার মানে নেক্সট ক্লাসটা কনক্লুডিং ক্লাস। তো কনক্লুডিং ক্লাসের মধ্যে আবার এরপরে আমাদের রেজাল্ট প্রিপারেশন ব্যাপার থাকবে আপনাদের, আউট অফ 50 যেটা। জি স্যার, আমাদের লাস্ট ক্লাস পরীক্ষাটা নিয়ে নিন স্যার, আমরা বাকি ছিল। হুম হুম হুম, আপনারা বেশ মনোযোগী আছেন, তার মানে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দিবেন না অন্য সময়? আপনাদের ক্লাসের শনিবার না হয়ে আহ কোন একটা সন্ধ্যায় দিয়ে দেন, এখন তো আর রমজান নেই। জি স্যার, পরীক্ষা রাতে, যে কোনো রাতে দিলেই হবে স্যার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি এরপরে ইনশাল্লাহ আপনাদের এই মেসেঞ্জারে দিয়ে দিব পরীক্ষার টাইম স্কেডিউল ইনশাল্লাহ। জি স্যার। যারা আছে যোগাযোগ করে ইনশাল্লাহ। তো এই উইকের মধ্যে পরীক্ষাটা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের আহ, জি স্যার, কালকে আমরা ঢাকা আসবো স্যার, 2-1 দিন পরে দিন তাহলে হবে। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন এখানে। এই রিজার্ভের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা কোশ্চেন ফুল না সেট না হলেও এখান থেকে কোশ্চেন থাকে। আমরা ওকে স্যার। কি রিজার্ভ বলতে কি বোঝায়, হোয়াট ইজ মেন্ট বাই রিজার্ভ, এই কথাটা আলোচনা হয়েছিল। এরপরে কনসেপ্টও মনে হয় কিছু আলোচনা হয়েছিল রিগার্ডিং রিজার্ভ। কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি রিজার্ভ এবং যথারীতি প্রাইমারি রিজার্ভের ক্ষেত্রে ফাংশন টাইপস এবং সেকেন্ডারি রিজার্ভের ক্ষেত্রে কিছু কথা, বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 7.5, প্রাইমারি রিজার্ভ ভার্সেস সেকেন্ডারি রিজার্ভ। প্রাইমারি এবং সেকেন্ডারি রিজার্ভের মধ্যে তুলনা যেটা, এটা হুম, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা দেখি আগে। রিভিউ হলো রিজার্ভ কাকে বলে? যে অংশটুকু কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখে স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট হিসেবে, এটাকে আমরা রিজার্ভ বলি। তার মানে কমার্শিয়াল ব্যাংকের কাছে যা যা থাকে, এর মধ্যে একটা অংশ সেন্ট্রাল ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যাতে করে কি হয়, জমা রাখলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। আর যদি সেন্ট্রাল ব্যাংকের কাছে কিছু জমাই না থাকলো, তো সেন্ট্রাল ব্যাংক জরিমানা করবে কোত্থেকে? আগে না টাকা জমা তো থাকতে হবে, জমা থাকলে সে জরিমানাটা করতে পারে। পাশাপাশি কোন সময় কোনো হেল্প লাগলে, সব ব্যাংকেরই তো রিজার্ভ জমা আছে এখানে, তো কোনো একটা পার্টিকুলার ব্যাংকের হেল্প লাগলে, ঋণ লাগলে ওই টাকাটা ওখান থেকে দিতে পারে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক হয়েছে রিজার্ভের কারণে। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংকের যে পাওয়ার এম্পাওয়ারমেন্ট, এটা তৈরি হয়েছে কমার্শিয়াল ব্যাংকগুলো যে রিজার্ভ, যে টাকাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রেখে রেখে থাকে। আমাদের 5% মিনিমাম রিকোয়ারমেন্টটাও আছে, রাখতে হয় আরো বেশি। অনেক বিভিন্ন ইস্যু আছে, গাইডলাইন আছে, ওইভাবে করা হয়। এখন যে টাকা জমা রাখা হবে এটাকে আমরা রিজার্ভ বলি। তো রিজার্ভ দুই রকম হয়ে থাকে, রিজার্ভ তো হয়ে গেলে কথা, প্রাইমারি রিজার্ভ, একটা সেকেন্ডারি রিজার্ভ। প্রাইমারি রিজার্ভের ক্ষেত্রে বলা আছে যে রিজার্ভ হলো ওই পোর্শন ব্যাংক ভোল্টে অথবা সেন্ট্রাল ব্যাংকের নলেজে, দ্য নলেজ অফ সেন্ট্রাল ব্যাংকে যদি ব্যাংকের ভোল্টে থাকে অথবা সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে, তাহলে এটাকে আমরা প্রাইমারি রিজার্ভ বলছি। এটাকে থাকতে হবে কিন্তু ক্যাশ, কোথাও ক্যাশ লেখা নাই কথাটা দেখেন তো, which is to be held in central bank or in the bank vault with the knowledge। আচ্ছা, anyway, এটা থাকতে হবে ক্যাশে, হ্যাঁ, প্রাইমারি রিজার্ভের অ্যামাউন্টটা। আর সেকেন্ডারি রিজার্ভটা সাধারণত নন ক্যাশ বলতে নিয়ার ক্যাশ ফর্মে থাকে। সেকেন্ডারি রিজার্ভ ইজ দ্য পোর্শন অফ দ্য ডিপোজিট এন্ড লায়াবিলিটিস which is to be held in the form of near cash asset। এটা ইম্পর্টেন্ট কথা, নিয়ার ক্যাশ অ্যাসেটে রাখা হয়। অর্থাৎ সেকেন্ডারি রিজার্ভটা তো আসলে সেকেন্ডারি প্রয়োজন সাপেক্ষে, তখন আহ, এটাকে পুরো ক্যাশ হিসেবে রেখে দেওয়া হয় না, নিয়ার ক্যাশে রাখা হয়, যাতে প্রয়োজনে কিছু কিছু পেনাল্টিজ দিয়ে ক্যাশে রূপান্তর করা যায়, এতটুকু। আচ্ছা,
আচ্ছা, ওয়ার্কিং রিজার্ভ ছিল হলো আমার প্রতিদিনের লেনদেন, এটা নিশ্চিত করার জন্য যে রিজার্ভটা লাগে। লিগ্যাল রিজার্ভ ছিল যেটা দেশের আইন সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্ট ছিল, এটাকে লিগ্যাল রিজার্ভ বলা হয়। রিকোয়ার্ড রিজার্ভ হলো আহ, আমার যে ওয়ার্কিং রিজার্ভ, যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন, আর লিগ্যাল এর মাঝখানে যে পার্থক্যটা, এটা রিকোয়ার্ড রিজার্ভ বলছি আমরা। তো ওয়ার্কিং রিজার্ভ পর্যন্ত যেতে গেলে বাকিটুকুকে আমরা রিকোয়ার্ড রিজার্ভ বলছি। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, হ্যাঁ। তো প্রয়োজনীয় রিজার্ভটা আমরা বলছি রিকোয়ার্ড রিজার্ভ। রিকোয়ার্ড রিজার্ভ ইজ দ্যাট পোর্শন অফ দ্য ব্যাংকস লিগ্যাল রিজার্ভ। লিগ্যাল রিজার্ভের ওই পোর্শনটা দ্যাট মাস্ট বি হেল্ড given the bank's deposit and other liabilities along with the applicable central bank's reserve requirement, যেটা মাস্ট রাখতে হয়, রিকোয়ার্ড। লিগ্যালটা হলো আইনগতভাবে বাধ্য, আর রিকোয়ার্ডটা হলো প্রয়োজনীয়। জাস্ট এতটুকু পার্থক্য, যেখানে আইনের বাধ্যবাধকতা নাই কিন্তু প্রয়োজন। সেন্ট্রাল ব্যাংকের আবার রিকোয়ারমেন্ট হিসেবে গাইডলাইন আছে, এই জন্য এটাকে রিকোয়ার্ড হিসেবে বলা হয়। কনসেপ্ট গুলো হয়তো নটিক আকারে আসতে পারে, আরো কিছু আছে। এখন আসেন প্রাইমারি রিজার্ভ মধ্যে কে কে আছে। কনস্টিটিউয়েন্টস, কি কি জিনিস নিয়ে প্রাইমারি রিজার্ভ হয়? একটা হলো ক্যাশ ইন হ্যান্ড, ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, আর ডিমান্ড ডিপোজিট ইন আদার ব্যাংক। এই তিনটা ফর্মে থাকতে পারে। আমরা তো বলেছি ক্যাশ ফর্মে, প্রাইমারি রিজার্ভের সাধারণ কথা হলো এটা ক্যাশ ফর্মে থাকে। তো ক্যাশ ফর্মের মধ্যেও ক্যাশটা থাকতে পারে ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতেই থাকতে পারে, ব্যাংকের কাছে নিজের কাছে থাকতে পারে, আর সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা থাকতে পারে। দ্যাট মিনস ক্যাশ টাকাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে, ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক। আর অন্য কোনো ব্যাংকের কাছেও থাকতে পারে। তার মানে টাকাটা হবে ক্যাশ, নিয়ার ক্যাশ হবে না। কিন্তু নিয়ার ক্যাশ হবে প্রাইমারি রিজার্ভ। হ্যালো, শুনতে পাচ্ছেন? প্রাইমারি রিজার্ভ কি নিয়ার ক্যাশ হতে পারে? না স্যার, সেকেন্ডারি রিজার্ভ নিয়ার ক্যাশ হবে। রাইট, নিয়ার ক্যাশ হতে পারে না। তার মানে প্রাইমারি রিজার্ভ হতে হবে ক্যাশ, কিন্তু ক্যাশটা থাকতে পারে এক একজনের কাছে। যেমন আমার কাছে থাকলে প্রথম ফর্ম ক্যাশ ইন হ্যান্ড, যদি সেন্ট্রাল ব্যাংকের কাছে ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, আর যদি অন্য ব্যাংকের কাছে থাকে তাহলে এটা হলো ডিডি, যেটাকে ডিমান্ড ডিপোজিট উইথ আদার ব্যাংক, অন্য ব্যাংকের কাছে ডিমান্ড করা মাত্রই জমা পেয়ে যাবে। তো তাহলে এই তিনটা জায়গায় তিনটা নামে ডাকা হয় সাধারণত, তবে এই সবগুলি ক্যাশ ফর্মে প্রাইমারি রিজার্ভ। ঠিক আছে, প্রাইমারি রিজার্ভ তাহলে তিনটা কনস্টিটিউয়েন্ট প্রাইমারি রিজার্ভের। প্রাইমারি রিজার্ভের কাজ কি? কাজ আর উদ্দেশ্য একই রকম, অবজেক্টিভ এইগুলাই। প্রোটেকশনটা অবজেক্টিভ ফ্রম পসিবল লিকুইডিটি ক্রাইসিস, কোনো কারণে লিকুইডিটি ক্রাইসিস, তারলে সংকট হয়ে গেলে এটা থেকে বাঁচানোর জন্যই প্রাইমারি রিজার্ভ রাখা হয়। আর এটা প্রথম লাইনের ডিফেন্স। আমাদের প্রাইমারি রিজার্ভকে আমরা ফার্স্ট লাইন ডিফেন্স বলি, আর সেকেন্ডারি রিজার্ভকে আমরা সেকেন্ড লাইন ডিফেন্স বলে থাকি। স্বাভাবিক, প্রথমেই এই প্রাইমারি রিজার্ভ থেকে দেওয়া হবে, যদি এখান থেকে না পারা যায় তখন না অন্য কিছু চাওয়া হবে, জন্য ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আর একটা ব্যাংকের যে স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা বড় ইস্যু হলো ডিপোজিটের ক্লেম পূরণ করতে পারা। তো এই ক্ষেত্রেও ব্যাংকে সহায়তা করে প্রাইমারি রিজার্ভ ডিপোজিটের ক্লেম স্যাটিসফাই করার জন্য। আচ্ছা, ডিপোজিটের ক্লেম ইনস্ট্যান্টলি ক্লেমটাকে আদায় করতে পারা এটা। আরেকটা হলো ব্যাংকের যে ফাংশনগুলো এক্সপেক্টেড যেটা হয়ে থাকে, এইগুলো ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো নিশ্চিত করার জন্য। আর ব্যাংকের যে এস্টাবলিশমেন্ট এক্সপেন্স, রিপেয়ারিং ইত্যাদি থেকে শুরু করে অন্য যেগুলো এক্সপেন্ডিচার আছে যেগুলো হয়ে থাকবে ব্যাংকের, ওইগুলো মিট করার জন্য প্রাইমারি রিজার্ভ ব্যবহার করা হয়ে থাকে। এই পাঁচটা এখানে বলা আছে ফাংশন। আমার মনে হয় পাঁচটাকে যদি উদ্দেশ্য আকারেও আসে, যে what are the objectives of primary reserve, আপনি পাঁচটা অবজেক্টিভই লিখে দিবেন যে these are the objective, এই উদ্দেশ্যেই রাখা হয়। কারণ কাজ আর উদ্দেশ্য মোটামুটি একরকমের কথা, যে কাজে ব্যবহার করা ওই কাজই তার উদ্দেশ্য হয়ে থাকে। আচ্ছা, এখানে আবার দুই রকমের প্রাইমারি রিজার্ভ আমরা বলেছি, একটা লিগ্যাল আর একটা ওয়ার্কিং। ওয়ার্কিং রিজার্ভ হলো যে রিজার্ভটা আপনাকে থাকতেই হয় আপনার কাজ করার জন্য, আর একটা হলো লিগ্যাল রিজার্ভ, যেটার মধ্যে আইন দ্বারা বলা আছে। আইন দ্বারা যে বিষয়টা হয়েছে, লিগ্যাল রিজার্ভ সমস্ত ব্যাংকগুলোর জন্য একরকম। আমাদের দেশে মনে হয় 8% সম্ভবত, ঠিক আছে। তো এটা তো সব ব্যাংকের জন্য সমান, তাই না?
যে সব কমার্শিয়াল ব্যাংকের জন্য একই লিগ্যাল রিজার্ভ, একই রেট, কিন্তু ওয়ার্কিং রিজার্ভটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে। তো সেই হিসেবে দেখা যায় লিগ্যাল রিজার্ভ আর ওয়ার্কিং রিজার্ভ এক না, এটা কমও হতে পারে, ওয়ার্কিং রিজার্ভের চেয়ে বেশি হতে পারে। এখন প্রশ্ন হলো, তো বড় ব্যাংক, যে ব্যাংকটা বড়, বিগ ব্যাংক, যাদের ডিপোজিট অনেক হাই, তো তাদের লিগ্যাল রিজার্ভ কি প্রাইমারি রিজার্ভের চেয়ে, ওয়ার্কিং রিজার্ভের চেয়ে বেশি হবে নাকি কম হবে বলেন তো? হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। এই প্রশ্নের উত্তর দেওয়া যায়? লিগ্যাল রিজার্ভ তো সব ব্যাংকের জন্য ফিক্স, কিন্তু ওয়ার্কিং রিজার্ভ, ওয়ার্কিং রিজার্ভ কি সাধারণত বড় ব্যাংকের জন্য বেশি হয়ে থাকে? এই কথা কি সত্য? হ্যাঁ, স্টেটমেন্ট পরীক্ষা আসতে পারে, প্রশ্নটা প্রশ্ন আকারে আসলে চিন্তা করেন। আমি আবার বলি, লিগ্যাল রিজার্ভ হলো সাধারণত একটা পার্সেন্টেজ সেন্ট্রাল ব্যাংক দিয়ে থাকে, যে টোটাল ডিপোজিটের এত পার্সেন্ট আপনি আপনার জমা থাকতে হবে, আইদার এনি ফর্ম, আমার কাছে জমা রাখেন, আমার অথবা নিজের কাছে জমা স্যার রাখেন। মেবি স্যার 20% মেবি জমা রাখতে হয় কোথায়? স্যার ব্যাংকে, লিকুইডিটি ক্যাশ। না, এটা সাধারণত এই যে এখানে বলা আছে পার্সেন্টেজ 2 to 7%, কিন্তু আমার জানা মতে 8% এখন আইন করা আছে, মানে সেন্ট্রাল ব্যাংক রিকোয়ারমেন্ট দেওয়া আছে, লিগ্যাল রিজার্ভ হলো 8%। বোঝা গেছে? এটা হলো জি স্যার। টোটাল ডিপোজিট 8% ইয়েতে রাখতে হবে, লিগ্যাল আইনগত ভাবে আপনাকে বাধ্য হবে রাখার জন্য। সেটা ক্যাশে রাখেন, আপনার সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখেন, অন্য ব্যাংকের ডিডি হিসেবে, ডিমান্ড ড্রাফট হিসেবে রাখেন। কিন্তু আমি বলছি যে ওয়ার্কিং রিজার্ভ, এই প্রসঙ্গে ওয়ার্কিং রিজার্ভ হলো ব্যাংকের সাধারণত এই আইনগতভাবে যতটুকু টাকা বলছে এতটুকু রাখতেই হবে, বাধ্যতামূলক, এর চেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে, তাই তো? আইন তো মিনিমামের কথা বলেছে, বেশির কথা তো বলে না, কিন্তু ব্যাংক কিন্তু মিনিমামের চেয়ে বেশি রাখে, তাই তো? প্রাইমারি রিজার্ভ হিসেবে বেশি রেখে থাকে, যাতে করে ব্যাংকের তার লিকুইডিটি, যে আগের যে অবজেক্টিভ গুলো পড়া হলো, তার লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে, তাই না? ডিপোজিটরস ক্লেমকে ইনস্ট্যান্টলি স্যাটিসফাই করতে পারে, এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার গুলো ব্যাংক করতে পারে ইত্যাদি, এইসব কারণে তখন ব্যাংক যে অতিরিক্ত টাকাটা তার কাছে রাখে, ওই অতিরিক্ত টাকাটাকে আমরা বলছি ওয়ার্কিং রিজার্ভ। ঠিক আছে? ওয়ার্কিং রিজার্ভ সাধারণ এটার অতিরিক্ত টাকার পরিমাণটা। তো আমি বলছি লিগ্যাল রিজার্ভ তো ফিক্সড, এটা তো আসলে কম বেশি কোনো কথা নাই। ফিক্সড হিসেবে হিসেবে একটা দেশের সাধারণত এটা রেট ভেরি করে কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু সেম কান্ট্রিতে সাধারণত ভেরি করে না, একই রেট থাকে, একটা দেশে একটা রেট। তো ওয়ার্কিং রিজার্ভের ব্যাপারটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, এক ব্যাংকে ওয়ার্কিং রিজার্ভ বেশি, আরেক ব্যাংকে ওয়ার্কিং রিজার্ভ কম। তো রিজার্ভ, প্রাইমারি রিজার্ভ এর প্রয়োজনীয়তাটা কোনো ব্যাংকে যে পরিমাণ, সব ব্যাংকে একই সমান অ্যামাউন্টের হয় না। তো কোনো জায়গায় ওয়ার্কিং রিজার্ভের পরিমাণ বেশি, অনেক জায়গায় কম। এটা সাধারণত বড় ব্যাংক হইলে, যেটা অনেক ব্রাঞ্চ এবং অনেক এক্সপেন্ডিচার, তখন তাদের ওয়ার্কিং রিজার্ভটা বেশি হয়ে থাকে, ছোট ব্যাংক হলে সাধারণত কম হয়ে থাকে। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। কেউ কি বুঝেছেন কেন বেশি থাকতে হয় ওয়ার্কিং রিজার্ভ? লিগ্যাল রিজার্ভ তো বেশি থাকতে হয় না, ওয়ার্কিং রিজার্ভ কেন বেশি থাকতে হয় বড় ব্যাংকের জন্য বলেন? হুম, কেউ একজন বলেন তাহলে তো হয়ে যায়। আছেন আপনারা? জি স্যার। তো বলেন। স্যার এখানে হয়তোবা স্যার লেনদেনের পরিমাণটা বেশি, এজন্য স্যার ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি রাখা হয়। লিগ্যাল রিজার্ভ কেন বেশি হয় না, কম বেশি হয় না? কারণ আমরা লিগ্যাল রিজার্ভ বলতে বুঝি একটা পার্টিকুলার দেশে সেন্ট্রাল ব্যাংক তো একটাই থাকে নাকি অনেকগুলো থাকে?
স্যার একটাই থাকে স্যার। ওই সেন্ট্রাল ব্যাংক একটা পার্সেন্টেজ নির্দিষ্ট করে দেয় যে এই পরিমাণ রিজার্ভ আপনাকে থাকতে হবে, এত পার্সেন্ট আপনার ডিপোজিট, সেই হিসেবে এই পার্সেন্টেজটা নির্দিষ্ট করেই দেওয়া আছে। এই জন্য চাইলে কম বেশি হয় না। কিন্তু ওয়ার্কিং রিজার্ভ এটা ব্যাংকের নিজস্ব ইচ্ছা, স্বাধীনতা, সে চাইলে কম বেশি রাখতে পারে, তার জন্য এটা সেন্ট্রাল ব্যাংক নির্দিষ্ট করে দেয় না। তো দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনার চেয়ে যতটুকু বেশি রাখা, এটা তার ব্যাংক তার নিজস্ব ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুসারে রেখে থাকে। ফলে এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, এবং এই ভেরি করার ক্ষেত্রে ব্যাংকের ভলিউম, কাজের ধরন, প্রয়োজন, আপনার ক্যাশ টাকা মানিব্যাগে যত থাকে আরেকজনের মানিব্যাগে হয়তো এত টাকা থাকে না, তাই না? অন্য ব্যাংকে কেন কম বেশি থাকে, কারণটা হলো যে যার খরচ বেশি সে বেশি রাখবে, এইটাই কারণ। বুঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছেন? এই যে দেখেন ফ্যাক্টরস গুলো দেওয়া আছে, কেন লিগ্যাল রিজার্ভ ডিটারমাইন করার পদ্ধতি, নন কন্ট্রোলেবল ফ্যাক্টরস, লিগ্যাল রিজার্ভ কেন বাড়ে, ডিক্রিজিং ফ্যাক্টরস দেওয়া আছে, করতে পারেন। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল, ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই এটা খেয়াল করে কি কারণে ব্যাংকের ওয়ার্কিং রিজার্ভ কম বেশি হয়ে থাকে। ইন্টারনাল কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে, লেভেল অফ ব্যাংক অপারেশন, স্ট্রাকচার অফ ডিপোজিট, সাইজ অফ ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টস, এইসব অনেক কারণে ইন্টারনাল কারণ, যে কারণে ওয়ার্কিং রিজার্ভের পরিমাণ কম বেশি। এক্সটার্নালও কিছু কারণ থাকে, লোকেশন অফ দ্য ব্যাংক, কোনো ব্যাংকের আসলে পজিশনটা এরকম যে কারণে আপনাকে বেশি রাখতে হয়। সব এটিএম বুথে কিন্তু সমান পরিমাণ টাকা রাখতে হয় না, ব্যাংকগুলোকে রাখতে হয়, মানে এটিএম বুথ গুলো রাস্তার মোড়ে মোড়ে থাকে, তাই তো, বাজারে থাকে, কিন্তু সব এটিএম বুথের মধ্যে কিন্তু সমান পরিমাণ টাকা উঠায় না লোকজন। তো কোনো জায়গায় বিজি থাকে, সেখানে অনেক বেশি টাকা রাখতে হয় জমা, অনেক জায়গায় কম রাখলেও চলে। এরকম লোকেশন একটা বিষয়, এরকম লোকেশন অফ দ্য ব্যাংকও আমাদের এরকম রিজার্ভ রাখার ক্ষেত্রেও এটা একটা ফ্যাক্টর। এরকম আরো বেশ গুলো ফ্যাক্টর গুলো দেওয়া আছে, এগুলো ডিটেইল আলোচনা করা আছে। এখন আমরা চলে যাব দুইটা রিজার্ভ, দুইটার মধ্যে পার্থক্য, প্রাইমারি সেকেন্ডারি। আপনারা সেকেন্ডারি পড়ে নেবেন, খুব সহজ, একই রকম, আগেটা বুঝলে বুঝবেন। কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি রিজার্ভের যে পার্থক্য, তুলনামূলক আলোচনা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি বোঝাও দরকার ভালো করে। এখানে আপনাদের 12টা পার্থক্য দেওয়া আছে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভ আপনি যদি সংজ্ঞাটা আগে বুঝে থাকেন, তাহলে সংজ্ঞাটার মধ্যে ছিল যে আমরা প্রাইমারি রিজার্ভ বলতে ওই সমস্ত রিজার্ভকে বলছি যেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে অথবা সেন্ট্রাল ব্যাংকের নলেজে আমার কাছে বা কারোর কাছে থাকে, এটাকে আমরা প্রাইমারি রিজার্ভ বলছি। আর সেকেন্ডারি রিজার্ভ বলছি যেটা বাধ্যতামূলক করা হয় নাই, কিন্তু ব্যাংক তার প্রয়োজনে তার তার অবজেক্টিভ অনুসারে সে আর কিছু রিজার্ভ রেখে থাকে। সেই রিজার্ভটা ক্যাশ না হয় নন ক্যাশ, অর্থাৎ নিয়ার ক্যাশ, ক্যাশের কাছাকাছি কোনো একটা প্রক্রিয়া এর মাধ্যমে সে এটাকে জমা রাখে। এই রিজার্ভটাকে আমরা সেকেন্ডারি রিজার্ভ বলছি। তো অবজেক্টিভগতভাবে পার্থক্য আছে, একটা শুধু লিকুইডেশনটাই নিশ্চিত করা হলো উদ্দেশ্য প্রাইমারি রিজার্ভের, কিন্তু সেকেন্ডারি রিজার্ভের উদ্দেশ্য লিকুইডিটি এনশিওর করার বাইরেও আরো কিছু সাম আদার আরো কিছু পারপাস থাকে। ফর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি ফর্মে থাকবে, কি রূপে থাকবে। প্রাইমারি রিজার্ভ শুধুই ক্যাশ ফর্মে থাকতে পারে, সেকেন্ডারি রিজার্ভ অন্য ফর্মে থাকতে পারে, নন ক্যাশ, যেমন ইন সিকিউরিটি, বন্ড এটসেট্রা, নিয়ার ক্যাশ হিসেবে থাকে। লোকেশনটা থাকতে হবে 3 জায়গায় প্রাইমারি রিজার্ভ, সেটা ব্যাংকের ভল্টে অথবা সেন্ট্রাল ব্যাংকে অথবা অন্য কোনো ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংক অন্য কোনো কাছাকাছি ব্যাংকে থাকবে, যেটা ডিডি হিসেবে, ডিমান্ড ড্রাফট হিসেবে থাকবে। আর সেকেন্ডারি রিজার্ভ এটার কোনো এরকম কোনো বাধ্যকতা নাই, কোথায় থাকবে, এটা সিকিউরিটি বন্ড ইস্যু কর্পোরেশন ইনস্টিটিউশন যে কোনো কাছে দিতে পারে। এক্সটার্নাল লিকুইডিটি, এটা 100% লিকুইডিটি পারপাস ব্যবহার করা যায়, কিন্তু এটা লিকুইডিটিটা 100% হতে পারে না, কারণ আমরা আগেই বলেছি নিয়ার ক্যাশ হিসেবে থাকে। নিয়ার ক্যাশ কে যখন লিকুইড করা হবে, ক্যাশ বানানো হবে, তখন কিছু আপনাকে কিছু পার্সেন্টেজ, কিছু অ্যামাউন্ট
যেমন বিকাশের যে টাকাটা থাকে, বিকাশে আপনার কাছে টাকা থাকলে এই বিকাশের যে ক্যাশ অ্যামাউন্টটা যেটা আছে ওইটাই আপনি ক্যাশ হিসেবে পেতে নাও পারেন। উত্তোলন করতে উঠাতে গেলে আপনার বিকাশের মোবাইল থেকে উঠাতে গেলে আপনার কিছু টাকা ছেড়ে দিতে হবে, 1000 20 টাকা বা 10 15 টাকা 10 টাকা কিছু ছেড়ে হয়। এরকম এই যে ছেড়ে দিতে হয় এইটাকে আমরা বলছি লিকুইডিটি লস। এরকম এক্সটেন্ড অফ লিকুইডিটি প্রাইমারি রিজার্ভে 100% লিকুইডিটি পারপাস ইউজ করা যায়, কিন্তু সেকেন্ডারিতে আবার 100% পাওয়া যায় না, তবে হাইলি লিকুইড নিয়ার ক্যাশ। এমন না যে 50% ছেড়ে দিতে হয়, এরকম না। হাইলি লিকুইড কিন্তু নট 100%। রেট অফ ইল্ড মানে এর থেকে আমরা আয় করতে পারি কিনা এই রিজার্ভের টাকাটার থেকে। প্রাইমারি রিজার্ভ থেকে কোনো আয় করা যায় না, কারণ এটা কোনো ইনভেস্টমেন্টে যায় না, এটা শুধুই ক্যাশ হিসেবে পড়ে থাকে। ক্যাশ হিসেবে যে টাকাটা পড়ে থাকে এর থেকে কোনো আয় হয় না। আয় তো হতে হলে কাউকে দিতে হবে, অন্য কারো কাছে দিতে হবে। অন্য কারো কাছে যেহেতু দেওয়াই হয় না, সুতরাং আয়ের কোনো প্রশ্নই আসে না। তো ওইদিকে সেকেন্ডারি রিজার্ভ থেকে আয় করার সুযোগ থাকে, তবে অল্প। রিজার্ভের টাকাটা কোনো নিয়ার ক্যাশ হিসেবে থাকার কারণে অল্পই আয়ের ক্যাপাসিটি অল্প থাকে, কিন্তু তারপর থাকে। আচ্ছা, এখানে ধরন কত রকমের প্রাইমারি রিজার্ভ হতে পারে? দুই ধরনের, স্ট্যাটুটরি যেটাকে আমরা লিগ্যাল রিজার্ভ বলছি, আর একটা নাম স্ট্যাটুটরি রিজার্ভ বা লিগ্যাল রিজার্ভ, আর একটা হলো ওয়ার্কিং রিজার্ভ। আর এটা তো সেকেন্ডারি রিজার্ভের কোনো ক্লাসিফিকেশন আসলে হইতে পারে না, কারণ কিভাবে হবে? এটা তো অন্য আর বাকি রেস্ট, অন্য বাকিটুকুকে আমরা সেকেন্ডারি রিজার্ভ বলে থাকি, যে যেরকম হোক না কেন। কোয়ান্টিটি পরিমাণ হিসেবে এটা তো অনেক কম। প্রাইমারি রিজার্ভ তো যতটুকু রাখতেই হয় বাধ্যতামূলক ভাবে প্রয়োজন, এটাকে প্রাইমারি রিজার্ভ বলি, তো এটা পরিমাণটা কম হয়। কিন্তু অন্যান্য লিকুইডিটি পারপাসে তো অল্পই হয়। লিকুইডিটি পারপাসের বাইরেও ব্যাংকের আরো অনেক কাজ থাকে, যে কারণে অনেক বেশি টাকা। তো এটাকে সাধারণত দেখা যায় 3-4 গুণ হয়ে যায়, 3 to 4 টাইমস দেন প্রাইমারি। তো প্রাইমারি 3-4 গুণ হয়ে থাকে সেকেন্ডারি রিজার্ভ। কারণ প্রাইমারি রিজার্ভের পরিমাণ সেকেন্ডারি রিজার্ভের তুলনায় কম হলো না বেশি হলো বলেন? হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, রেকর্ডে আসে বসে থাকলে তো হবে না, ক্লাসে তো থাকতে হবে। তাহলে ক্লাসে কি দরকার ছিল? আপনি, আমি তো রেকর্ড অন্য সময় করতে পারতাম। স্যার আছি, সমস্যা নেই, বলেন স্যার। প্রশ্ন উত্তর দেন। প্রাইমারি রিজার্ভের পরিমাণ সেকেন্ডারি রিজার্ভের তুলনায় কম হলো না বেশি হবে? হুম, এই থাকা মানে তো আমি ওটা বুঝাতে চাইলাম যে আপনি শুনতে পাচ্ছেন। প্রাইমারি রিজার্ভের তুলনায় সাধারণ সেকেন্ডারি রিজার্ভ 3-4 গুণ বেশি হয়ে থাকে, 3 থেকে 4 জি গুণ স্যার। বেশি হয়ে থাকে। কারণ কি? প্রাইমারি রিজার্ভের উদ্দেশ্য হলো শুধু লিকুইডিটি, তাই না? আর সেকেন্ডারি রিজার্ভের উদ্দেশ্য লিকুইডিটি প্লাস অন্যান্য আরো অন্যান্য বিষয় আছে। তো সুতরাং এখানে বেশি হবে, এটি স্বাভাবিক। তো কত গুণ বেশি হয়ে থাকে? 3-4 গুণ। ঠিক আছে, প্রাইমারি রিজার্ভের তুলনায় সেকেন্ডারি রিজার্ভ 3-4 গুণ বেশি হয়ে থাকে। আচ্ছা, লাইন অফ ডিফেন্স হিসেবে এটা ফার্স্ট লাইন ডিফেন্স, এটা সেকেন্ড লাইন ডিফেন্স, আর এরকম এরকম। আমরা দেখে নেবেন বাকিটুকু ইনশাআল্লাহ। এই পর্যন্ত পড়াশোনা এই চ্যাপ্টারে। আমার মনে হয় আমরা ইয়েতে চলে যেতে পারি, ক্রেডিট ম্যানেজমেন্টে চলে যেতে পারি। ক্রেডিট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1-2। ক্রেডিট ম্যানেজমেন্ট আপনারা তো মনে হয় পেয়েছেন এটা, না? ওইভাবে তো দেওয়া যায়নি, এই এর মধ্যে দেওয়া ছিল গুগল ড্রাইভে, ড্রাইভ লিঙ্ক থেকে নেওয়া নিতে পারার কথা। আপনারা কি পেয়েছেন এটা? দেখে মনে হচ্ছে পরিচিত মনে হচ্ছে। সেখানে চ্যাপ্টার 1-2 আছে, 3 নেই। 3 আমরা দিয়েছি কিনা জানি না, কিন্তু 3 নেক্সট ক্লাসেই পড়তে হবে। এই ক্লাসে 1-2 পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ব্যাংক ফান্ডের আলোচনা শেষ, ক্রেডিট ম্যানেজমেন্টের আলোচনা শুরু। তো ক্রেডিট ম্যানেজমেন্টের আলোচনার বিষয়বস্তু হলো ক্রেডিট কাকে বলে, ক্রেডিট ম্যানেজমেন্ট কাকে বলে। ঠিক আছে, ক্রেডিট ম্যানেজমেন্টের সংজ্ঞা এখানে দেওয়া আছে।
ক্রেডিট ম্যানেজমেন্ট এই যে এই প্যারাটাতে, ক্রেডিট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাকমপ্লিশিং ভেরিয়াস টাস্ক রিলেটিং টু ডিসাইডিং গ্র্যান্ট অর নট গ্র্যান্টিং ক্রেডিট টু আদার্স। তার মানে ক্রেডিট ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে অনেক কাজগুলো অন্য অনেক কাজ সম্পন্ন করা হয় শুধু শুধু এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমি ক্রেডিট দিব নাকি দিব না। পাশাপাশি ডিটারমিনেশন অফ টার্মস কন্ডিশন, কন্ডিশন ঠিক করে দেওয়া কি দিলে কিভাবে দিব, ডকুমেন্টেশন করা, ফ্রিকোয়েন্ট মনিটরিং করা, রিভিউ করা এই ক্রেডিটটাকে, এবং এগুলাকে উদ্ধার করার জন্য আরো যা যা করা হয় সবকিছুকেই আমরা বলছি এক কথায় ক্রেডিট ম্যানেজমেন্ট বলি। ঠিক আছে, ক্রেডিট ম্যানেজমেন্ট সংজ্ঞাটা দেখবেন, আর কথা আছে এখানে ক্রেডিট ম্যানেজমেন্ট হিসেবে, ইন্ট্রোডাকশন হিসেবে। আচ্ছা, এখন আমরা 16টা স্টেপ পাবো। না, এখানে স্টেপ 9টা লেখা আছে, 9টা হবে না, 16টা স্টেপ পরে। ও আচ্ছা, মনে হয় 16টা, 13টা, আরো 3টা কোথাও আছে। 1 2 কয়টা দেখেন তো স্টেপ, এখানে কয়টা গুনেন তো একজন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি এখানে 13টাই দেওয়া আছে। তাহলে পরে কোথাও ক্রেডিট ম্যানেজমেন্ট সম্পর্কে মানে ম্যানেজমেন্ট প্রসেস সম্পর্কে পড়বো, অন্য চ্যাপ্টার 3 তে গিয়ে পড়া যাবে ডিটেল। আপাতত ক্রেডিট টাইপ গুলো পড়ে ফেলেন। আচ্ছা, ক্রেডিট টাইপের অ্যাকর্ডিং টু বিআরপিডি সার্কুলার নাম্বার 16/98, লোন এন্ড অ্যাডভান্সেস আর ক্লাসিফাইড কয় রকম হতে পারে, ওরা বলছে 4 রকম হতে পারে। কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, ফিক্সড টাইম বা টার্ম লোন যে নামে ডাকেন, আর শর্ট টার্ম এগ্রিকালচার এন্ড মাইক্রো ক্রেডিট, এই 4 রকমের ক্রেডিট হতে পারে। তার মানে 4 রকমের হতে পারে। নাম্বার 1 হলো কন্টিনিউয়াস লোন। কন্টিনিউয়াস লোন হলো কোনো রিপেমেন্ট শিডিউল কোনো স্পেসিফিক করা হয়নি। কন্টিনিউয়াস লোন হ্যাজ নো স্পেসিফিক রিপেমেন্ট শিডিউল। ঠিক আছে, একটা লিমিট দেওয়া আছে আর এক্সপায়ারি ডেট দেওয়া আছে, কিন্তু কিন্তু এটা কবে ফেরত দিবেন, কতদিনে ফেরত দিবেন এরকম কোনো কথা বলা নেই। আচ্ছা, সাধারণত বিজনেস প্রয়োজনে যে লোনগুলো দেওয়া হয়, তো এই লোনগুলো বিজনেস অপারেশনের আগেতে ওভারড্রাফট হিসেবে, যেমন ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে ওডি ওডিবল শব্দে ওভারড্রাফটের সংক্ষেপ বলা হচ্ছে। ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে তো নিশ্চয়ই আপনারা জানেন। ওভারড্রাফটের বৈশিষ্ট্য বললেন তো দেখি, ওভারড্রাফট কাকে বলে, ব্যাংক ওভারড্রাফট। বাকিটা আমি বলছি যে কেন এটাকে কন্টিনিউয়াস লোন বলা হচ্ছে। হ্যালো, ওডি 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 সম্পর্কে জানেন? হ্যালো, ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে কেউ কিছু জানেন? হ্যালো, হ্যালো, সবাই বাড়ি চলে গেলেন। স্যার আসি স্যার, বলেন আসছি শোনার জন্য না, ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে কিছু বলেন। স্যার। বিবিএ তে পড়ছিলাম স্যার, এটা একটু দেখতে হবে স্যার। ব্যাংক ওভারড্রাফট হলো ব্যাংকে আপনি চলতি হিসাবে যদি কোনো টাকা জমা থাকে, তো ওখান থেকে চেক যদি লিখে দেন, ধরা যাক 5,000 টাকা জমা আছে, আপনি চেক লিখে দিলেন 8,000 টাকা, ওরা চলতি হিসাব হওয়ার কারণে এটাকে ইয়ে করবে না, আপনাকে রিজেক্ট করবে না, ওরা দিয়ে দিবে। বিজনেস পারপাসে তো চলতি হিসাব খোলা হয়, কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, তো তখন ওরা কি করে 8,000 টাকা দিয়ে দেয় আপনাকে, চেক অফার অনার করে ওই যার 8,000 টাকার চেক দিয়েছেন দিয়ে দেয়। কিন্তু ওই 3,000 টাকা কিন্তু আপনাকে মানে মাইনাস ফিগার হিসেবে, এরপর আপনি জমা দিতে আসছেন ধরা যাক 5,000 টাকা, 5,000 টাকা জমা রাখে আপনাকে জমা দেখাবে 2,000, কারণ ওই 3,000 টাকা কেটে রাখবে। আপনারা যেরকম লোন নিয়ে থাকেন মোবাইলে কথা বলার সময়, ঠিক একই রকম কাছাকাছি কাজ। আমার প্রয়োজন আমি বেশি নিয়ে নিলাম, এটা লোনের মতো করে, এই জন্য এটাকে এই যে অতিরিক্ত টাকা তুলে নেওয়া এটাকে ওভারড্রাফট বলে। অর্থাৎ অতিরিক্ত ওঠানো, ওভারড্রাফট, অতিরিক্ত ওঠানোকে ওভারড্রাফট বলে। ব্যাংক ওভারড্রাফটের সাধারণত কবে ফেরত দিতে হবে এই ব্যাপারে স্পেসিফিক কোনো কথা বলা থাকে না, এটাকে কন্টিনিউয়াস লোন বলা হয়। কারণ কি, এখানে কবে কতদিনে কতটুকু করে দিবেন কোন দিন শিডিউল করা থাকে না।
লোন শিডিউল তৈরি করা হয় না যে আপনাকে এত তারিখে এত দিবেন, এত তারিখে এত দিবেন, এরকম কোনো বিষয় থাকে না। বরঞ্চ একটা লিমিট বলা থাকে যে এই পদ এতর বেশি আপনাকে লোন দেওয়া হবে না। ঠিক আছে, ওভারড্রাফট নিতে চাইলেও 50,000-এর বেশি আপনি ঋণ পাবেন না, ওভারড্রাফট উঠাতে পারবেন না 50,000-এর বেশি। অথবা একটা টাইম পিরিয়ড এক্সপায়ারি ডেট দেওয়া থাকে যে আপনি ওভারড্রাফট যাই করেন না করেন 2 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। ঠিক যেমন একটা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড স্যার আমরা ওভারড্রাফট কে ওভারড্রও বলতে পারি, তাই তো? ওভারড্র বলতে পারেন, হ্যাঁ Exactly. ওভারড্র বলতে। আর সিসি মানে ক্রেডিট কার্ডের কথা বলেন। ক্রেডিট কার্ডের কথা খবর আপনার জানা থাকার কথা আমার চেয়ে ভালো। ডেবিট কার্ড যেরকম জমা থাকলে উঠানো যায়, ক্রেডিট কার্ডে জমা না থাকলেও আপনি টাকা কাজ করতে পারবেন এর দিয়ে। কিন্তু ওটা আবার লিমিট দেওয়া থাকে, এত বেশি উঠাতে পারবেন না, এত বেশি খরচ করতে পারবেন না, লোন হিসেবে পাবেন না। আবার এতদিনের বেশি সময়ের পরে গেলে আপনাকে সুদ আকারে দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি, বা আপনাকে জরিমানা করা হবে, এরকম বিষয় থাকে। পেমেন্টের একটা টাইম দিয়ে দেওয়া থাকে ক্রেডিট কার্ডে। ঠিক এই কথাটাই আমরা বলছি যে এটা এক ধরনের কন্টিনিউয়াস লোন। কন্টিনিউয়াস লোন কেন বলা হয়? কারণ এই লোনটাতে আমাদের কোনো লোন শিডিউল নাই, অর্থাৎ লোন ফেরত দেওয়ার জন্য কোনো শিডিউল করে দেওয়া হয়নি। এত তারিখ এত টাকা ফেরত দিবেন, এত তারিখ এত টাকা ফেরত দেবেন, এরকম কোনো শিডিউল করা থাকে না। এই জন্য এটাকে কন্টিনিউয়াস লোন বলা হয়। আর ডিমান্ড লোন হলো ব্যাংকের যখন যে ধরনের লোন ডিমান্ড করলে ফেরত দেওয়া হবে। ঠিক আছে, অন ডিমান্ড বাই ব্যাংক, ব্যাংক চাইবে তো আপনি ফেরত দিবেন, ব্যাংক না চাইলে আপনি দিবেন না। যেমন সাধারণত ইয়ের সাথে হয় এটা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে সম্পর্কযুক্ত, প্যাড, ফোর্স লিম, তারপরে এফপি, আইবিপি, সবগুলো আপনারা পরে দেখবেন, আস্তে আস্তে শিখে যাবেন। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে সাধারণত ডিমান্ড লোন জড়িত। সেক্ষেত্রে কি করা হয়? সাধারণত একটা লোন অ্যারেঞ্জ করা হয় আর বলা হয় যে আমি বিজনেসে যখন আমি মাল আমার হাতে পাবো বা যখন বিক্রয় করব তখন আমি টাকাটা দেব। তো ব্যাংকও সাধারণত ততদিন পর্যন্ত ওই চুক্তির ঘটনা ঘটার আগ পর্যন্ত ব্যাংক টাকা চায় না, এবং ব্যাংক যখন টাকাটা চায় তখন আপনি দিতে বাধ্য থাকবেন। যদি বা সাধারণত বলা থাকে যে এত তারিখ আমি পেয়ে দিতে পারবো, এরকম একটা কথা শিডিউল করা থাকে, কিন্তু ডিমান্ড না করলে আপনি সাধারণত ফেরত দেন না। এটাও কোনো লোন শিডিউল হয় না আগের মতো, কিন্তু যদি অন ডিমান্ড দেওয়া হয় সুতরাং এটা কন্টিনিউয়াস লোনের একটু ব্যতিক্রম, এই জন্য এটাকে আমরা ডিমান্ড লোন বলছি। আর ফিক্সড টাইম বা টার্ম লোন, এটা খুবই আপনাদের সাথে পরিচিত, আগেও একবার ক্লাসে আলোচনা হয়ে গেছে। শর্ট টার্ম লোন যেটা 12 মাসের মধ্যে, মিডিয়াম টার্ম লোন যেটা 12 থেকে অর্থাৎ 1 বছর থেকে 60 মাস, দ্যাট মিনস 5 বছর পর্যন্ত, 1 বছর থেকে 5 বছরের মধ্যে। আর লং টার্ম লোন অবশ্যই 5 বছরের বেশি। ঠিক আছে, অনেকে আবার এটাকে এইভাবে ভাগ করে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, তারপরে মিডিয়াম লং টার্ম আর লং টার্ম। কারণ এইখানে যেটা করে হলো 1 বছর থেকে 3 বছর, 12 থেকে 36 মাস পর্যন্ত আরেকটা ভাগ করে, সেই অর্থে 4 ভাগ হয়ে যাবে। আর 3 বছর থেকে 5 বছর এবং 5 বছরের উপরে, অনেকে 3 বছরের উপরে বাকি সবটুকুকে লং টার্ম বলে থাকে। তো আমাদের এখানে যে ভাগটা আছে এই ভাগটার কথাই আমরা এই যখন পরীক্ষায় আপনাকে এটা ক্লাসিফিকেশন জানতে চাইবে তখন এইভাবে লিখবেন। আপাতত যেহেতু এখানে আপনার রেফারেন্স আছে আপনাদের কাছে, এটা কিসের হিসাবে? অ্যাকর্ডিং টু দ্য বিপিডিসি বিআরপিডি সার্কুলার 1692-98 1998 সালে 16 নম্বর সার্কুলার ছিল, এই ক্লাসিফিকেশনে দেওয়া আছে। এটা রেফারেন্স হইলো আর কি, এইভাবে একটা ক্লাসিফিকেশন। একটা শর্ট টার্ম এগ্রিকালচারাল মাইক্রো ক্রেডিট লোন। মাইক্রো ক্রেডিট তো খুবই পরিচিত এখন আমাদের দেশে, মাইক্রো ক্রেডিট। আর আরেকটা ধরন আছে এগ্রিকালচারাল লোন, এক ধরনের মাইক্রো ক্রেডিট লোনই। আগে মাইক্রো ক্রেডিট যখন ছিল না তখন এগ্রিকালচারাল লোনগুলো এই ফর্মে দেওয়া হতো, ছোট ছোট অল্প অল্প ইনভেস্টমেন্ট। আচ্ছা, এইখানে আরো কিছু ক্লাসিফিকেশন, ফান্ডেড ফ্যাসিলিটিস আর নন ফান্ডেড ফ্যাসিলিটিস। অর্থাৎ ক্রেডিটকে এইভাবে দুই ভাগে ভাগ করা যায়, ফান্ডেড এবং নন ফান্ডেড। ফান্ডেড লোন হলো যে সমস্ত লোনে টাকা দেওয়া হয়, ক্যাশ টাকা দেওয়া হয়। লোন আপনি লোন করলেন মানে আপনি টাকা নিয়ে আসলেন। আর কিছু লোন আছে যেগুলোতে টাকা দেওয়া হয় না, একে নন ফান্ডেড, টাকা দেওয়া হয় না, নন ফান্ডেড ফ্যাসিলিটিস। এটাও এক ধরনের লোন। কিভাবে হতে পারে কারো ধারণা আছে? লোন মানে তো, ক্রেডিট মানেই তো টাকা না, আমার টাকার প্রয়োজন হলেই তো আমি ক্রেডিট চাইতে গেলাম, ধার চাইতে গেলাম। ধার চাইতে গেলেন
এটাকে ক্রেডিট মানে ধার বলছি, অথচ এখানে কোনো টাকা নাই। এটাও কি ক্রেডিট হতে পারে? এটাকেও ধার বলা যেতে পারে? হ্যালো, কেউ কিছু বলেন? সময় কম তো আমাদের, একটু জলদি বলতে হবে। হ্যালো, স্যার বলা যায় স্যার। বলা যায় না? অর্থাৎ টাকা ক্যাশ টাকা দেওয়া হবে না, তারপর এটাকে আমরা ধার নিয়েছি বলা যেতে পারে। হুম, কিরকম উদাহরণ, কিরকম উদাহরণ তো দিতে পারবেন না? আচ্ছা, ফান্ডেড ফ্যাসিলিটিস অর্থাৎ যেগুলো টাকা ধার হিসেবে টাকা পাওয়া যায় ক্যাশ, এর মধ্যে হলো টার্ম লোন। টার্ম লোন মাত্রই আপনি টাকা পাবেন, ছোট থেকে বড়। মাইক্রো ক্রেডিটেও টাকা পাবেন, এটা উদাহরণ আছে। ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ যদি লোন নেন, এই যে যতগুলো আছে সিসি, সবই কিন্তু টাকা। সিসিতে টাকা পাওয়া যায় না, ক্রেডিট কার্ডে টাকা তো পাওয়া যায়। এসওডি, টিওডি, বিসি, এইভাবে এগুলো গুগলে সার্চ দিলে আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন ডিটেইল, আর পরে ব্যাখ্যা আছে। আচ্ছা, ডিমান্ড লোন একই অবস্থা, অন ডিমান্ড পাওয়া যাবে। আদার স্পেসিফিক প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামে জানেন কিনা টাকা পাওয়া যাবে। টাকা ছাড়া লোন কিরকম? টাকা ছাড়া লোন হলো এই এই এগুলোকে আমরা এলসি। এলসি কিন্তু এক ধরনের টাকা ছাড়া লোন। এলসি তে কি করা হয় বলেন তো? এলসি সম্পর্কে ধারণা আছে? এলসি হলো একটা নন ফান্ডেড ফ্যাসিলিটিজ এর উদাহরণ। এলসি এলসি এসএসটি লেটার অফ ক্রেডিট স্যার। এটা কিন্তু কোনো লোন টাকা নয়, এটা একটা লেটার। এখানে কোন স্যার এখানে কোনো টাকা থাকে না, কিন্তু দুইটা পক্ষের মাঝখানে হচ্ছে ব্যাংক এসে ডিল করে আর কি, ব্যাংক এটা গ্যারান্টির কাজ করে। গ্যারান্টির কাজ করেছে। এই জন্য সে একটা লেটার দিয়ে দেয়, যদি ফেল করে মিস্টার এক্স পে করতে, তাহলে এই টাকা আমি দিব। ব্যাংক যখন এই কথা বলে, এই গ্যারান্টি লেটার, এই লেটার অফ ক্রেডিটের লেটার নিয়ে সে সাধারণত এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে তখন, তাই তো? তখন তাকে ওই তার বিহেভিয়ার বিদেশ থেকে মাল এখানে দিয়ে দেয়, কারণ তাহলে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ব্যাংক গ্যারান্টি হওয়ার কারণে ব্যাংক পরবর্তীতে ব্যাংকের থেকে টাকা সে পেয়ে যাবে। এটা ছাড়া কিন্তু কোনো ধরনের বৈদেশিক লেনদেন হয় না, এলসি ছাড়া হতে পারে না। এলসি ওপেন করতে হয়, এলসি ওপেন করতে হয়, জানেন তো বিষয়টা না? এলসি ওপেন করতে হয় এত টাকা পর্যন্ত আমি দিব, এরকম আর কি ওপেন করতে হচ্ছে। তো এই কাজটা, এটাকে এক ধরনের নন ফান্ডেড ক্রেডিট বলতে পারি। আর ব্যাংক গ্যারান্টি, আদার ব্যাংক গ্যারান্টি, অনেক ধরনের ব্যাংকের গ্যারান্টি আছে। কাস্টম বন্ড আছে, বিট বন্ড আছে, পিজিএ, পিজি আছে, এরকম সব ধরনের ব্যাংক গ্যারান্টি ইনক্লুডিং এলসি, এগুলোকে আমরা নন ফান্ডেড ফ্যাসিলিটিস বলে থাকি। এইগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে। ফান্ডেড ফ্যাসিলিটিস, ফান্ডেড ক্রেডিট গুলো কি কি, বুঝছেন? ওভারড্রাফট, এই ওভারড্রাফট যারা বুঝেন না, এখানে দেখেন ওভারড্রাফট লেখা আছে। আর এই যে সংক্ষেপে প্যাড লেখা ছিল, পেমেন্ট ডকুমেন্ট, লিন, লোন এগেইনস্ট ইম্পোর্টেন্ট মার্চেন্ডাইজ, লিন, মানে ইসিসি এক্সপোর্ট, এগুলোর ব্যাখ্যা পাবেন। তো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসটা হলো, চ্যাপ্টার এখানে শেষ, কিন্তু আপনাকে ইয়ে পড়তে হবে, এগুলো একটু পড়তে হবে একটু ভালো করে, নাহলে পরীক্ষায় তো আমি যতটুকু বললাম অতটুকু তো শুধু অতটুকু তো বোঝার জন্য যথেষ্ট, কিন্তু ডিটেইল আপনাকে নোট এখানে দেখে নিতে হবে। সিম্পলি যদি বলা হয় যে এলটিআর কাকে বলে, ট্রাস্ট রিসিপ্টের এগেইনস্টে যে লোনটাকে, এটাকে এলটিআর বলে। তো এটা কি ধরনের লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট? এটাকে কি ধরনের লোন, লং টার্ম নাকি শর্ট টার্ম? এটা শর্ট টার্ম লোন। তো এটা আপনাকে জানতে হবে। তখন এই কথাটা এখানে ডিটেইল আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা যাচ্ছি না। এখন আমরা আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2টা কোথায় লিখিত? চ্যাপ্টার 2 হলো ইসলামিক ব্যাংক। ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্টের মোড। ইসলামী ব্যাংকের অনেক ধরনের ইনভেস্টমেন্ট প্রচলিত আছে। তো সাধারণত মুদারাবা, মুশারাকা বলে খুব সহজভাবে আপনারা শুনে থাকেন। মুদারাবা বেশি পরিচিত হওয়ার কথা, কারণ মুদারাবা অ্যাকাউন্টে সাধারণত আপনারা খুলে থাকেন, যে কেউ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বলে থাকে। আচ্ছা, এখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কয়েকটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এগুলো আমরা দেখব। এখানে 3 ধরনের ভাগ করা আছে। একটা হলো বাই মেকানিজম, শেয়ার মেকানিজম, ইজারা মেকানিজম। বাই মানে হলো লেনদেন, কেনাকাটা, ঠিক আছে? ইসলামী ব্যাংক যে লোনগুলো দিয়ে থাকে বা
ব্যাংকে যে অপারেশন করে থাকে এর একটা ক্যাটাগরি হলো বাই মেকানিজম, সবচেয়ে ভালো ক্যাটাগরি এবং সবচেয়ে বৃহৎ আয়ের উৎস তাদের। কারণ ইসলামে ইন্টারেস্টকে নিষিদ্ধ করা হয়েছে ইসলামিক ফিলোসফিতে। অর্থাৎ টাকা আপনার কাছে জমা থাকলে এটা টাইম ভ্যালু অফ মানি, টাকার কিছুদিন পরে এই টাকা গ্রো করে কিছু বেশি টাকা হয়ে যাওয়া, এটা ইসলাম সমর্থন করে না। তো ইসলাম সমর্থন করে না যে এই টাকা আপনি গ্রো করতে পারে না। সুতরাং যে টাকার পিছনে খাটবে এটা গ্রো করলে সে লাভবান হবে, যদি গ্রো না করে টাকা অনেক সময় লুজার হতে পারে, তবু এটা সে ক্ষতিগ্রস্ত হবে, কাউকে দায়িত্ব নিতে হবে। কিন্তু কেউ যদি বলে টাকা আমার, সুতরাং অবশ্যই সময় আবর্তে এটা গ্রো করবে, এই কথাটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যে এখানে একটা রিস্ক প্যাটার্ন থাকতে হবে, হয়তো লাভবান হইতে পারে, নাও হইতে পারে, নিশ্চিতভাবে হবে না। পাশাপাশি লাভবান হইলেও যে যতটুকু পরিশ্রম করবে তো ওই হিসেবে তার শেয়ার থাকা চাই লাভ এবং লোকসানের ক্ষতিতে। এই কারণে ইন্টারেস্ট যেহেতু সমর্থন করে না, ব্যাংকিং অপারেশনটা ইসলামিক ভিউ পয়েন্ট তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ইসলামিক ব্যাংকের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, কারণ ইসলামিক ব্যাংকে আবার কেনাকাটা, ক্রয় বিক্রয়টাকে সমর্থন করা হয়। তো ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিভাবে টাকা জমা রাখা ব্যাংকিং অপারেশন হয়ে থাকে, এটার পদ্ধতি বলা হচ্ছে বাই মেকানিজম। বাই মেকানিজমটা হলো 4 রকম হতে পারে: বাই মুদারাবা, বাই মুআজ্জাল, বাই সালাম আর ইস্তিসনা। আচ্ছা, শেয়ার মেকানিজম, তো শেয়ার মেকানিজমে 2 রকম হইতে, মুদারাবা মুশারাকা আর ইজারা মেকানিজম। ইজারা মানে হায়ার, মানে শেয়ার তো বুঝতে পারছেন, বাই মানে হলো কেনাকাটা, ক্রয় বিক্রয়, বাই এন্ড সেল সিম্পলি। শেয়ার মেকানিজম হলো শেয়ার, তো শেয়ারই ভাগযোগ। ইজারা মানে হায়ার, অর্থাৎ ভাড়া। ইন্টারেস্টিং সবগুলো, আপনি যদি বুঝেন তো ভালো, দেখবেন যে অনেক ভালো লাগবে। আমরা একটা একটা করে আসি, বাই মেকানিজমে আসি আগে। আচ্ছা, বাই মেকানিজম আমরা বলছি যে যেখানে কেনা বেচার মাধ্যমে সাধারণত এটা করা হয়ে থাকে। একটা হলো বাই মোরাবাহা আর হলো বাই মুদারাবা, 2 রকমের। দেখেন তো আবার খেয়াল করেন, সরি, বাই মোরাবাহা আর বাই মুআজ্জাল, 2টা। মুদারাবা তো আমরা শেয়ারে চলে যাব, মুদারাবা মুশারাকা। আচ্ছা, মুরাবাহাতে কি হয়? আচ্ছা, এখানে একটা ক্রয় বিক্রয় হবে, ঠিক আছে, কন্ট্রাক্ট সেল অন প্রফিট। আপনি বললেন যে আমি এটা আপনার সাথে সেল করলাম, আপনার কাছে কিছু জিনিস কিনলাম আর আমি বেশি লাভে আপনার কাছ থেকে এই জিনিসটা বিক্রয় করলাম। তো কোন একটা সাম ডেটে, একটা ডেটে, তখন এটাকে আপনি মুরাবাহা আন্ডারে আপনি প্রফিট করার ব্যবস্থা করতে পারেন। যেমন কিনা আমি বললাম যে এই পণ্যটার দাম হলো এত টাকা, 50 টাকা, যদি এখন কেনেন আমার কাছ থেকে। আর যদি ভবিষ্যতে আমার কাছ থেকে কেনেন, তাহলে এই পণ্যটা, সরি, আমাকে যদি এখন টাকা না দেন, ভবিষ্যতে টাকা দেন, তাহলে আপনাকে এটার মূল্য ধরা হবে আপনার কাছে 60 টাকা। 50 টাকা যদি এখনই দেন, আর যদি আপনি বলেন যে এখন দিব না পরে দিব, তাহলে আমি 50 টাকা দিতে পারবো না, কারণ আমার টাকা এখনই দরকার। ভবিষ্যতে যদি নিতে চান, তাহলে আপনি যখনই, যদি 1 মাস পরে নিতে চান, তাহলে আমাকে 60 টাকা দিতে হবে, অর্থাৎ এটার দাম তখন হবে 60 টাকা। এখানে ইন্টারেস্টটাকে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে যাওয়া হলো। সেটা হলো সময়ের পরে দেওয়ার কারণে এই জিনিসের দামের মধ্যে এটা আবর্তন করে দেওয়া হলো, যে জিনিসের দামটাই আপনার সাথে কন্ট্রাক্টই হয়ে গেল বেশি, আচ্ছা অন প্রফিট আপনি আমার সাথে কেনাকাটা হয়ে গেল। অর্থাৎ আপনি এই ল্যাপটপটা এখন ক্যাশ টাকা দিয়ে কিনলে 50 টাকায় কিনতে পারবেন, আর যদি আপনি বাকিতে কিনেন, অর্থাৎ আপনি 1 মাস পরে দিবেন টাকা, এরকম শর্ত হয়, তাহলে আপনি এটার দাম ধরতে হবে 60 টাকা। যেমন কিনা অনেকে অফার দিয়ে থাকে, ডিসকাউন্ট অফার দিয়ে থাকে, যে ঠিক আছে যদি এখন একসাথে দাম দিয়ে দেন, তাহলে আপনি জিনিসের দাম যা এখানে লেখা আছে এর চেয়ে কম দিলেও চলবে, এখনই যদি দিয়ে দেন। এরকম অফার দেওয়ার ঠিক অপোজিট, কাছাকাছি আরেকটা রূপ হইলো ভবিষ্যতের কেনা বেচার ডেটে যদি নেওয়া হয়, তো সেই ক্ষেত্রে এটার দাম যখন বেশি ধরা হয়, অন প্রফিট, এটাকে বলছে বাই মোরাবাহা, কন্ট্রাক্ট সেল অন প্রফিট। আশা করছি মনে থাকবে, তারপর আপনি ফিচার গুলো দেখবেন, আশা বোঝা যাবে ইনশাআল্লাহ। এগুলো কিছু লেখা আছে। ইসলামিক ব্যাংক কি স্যার যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করে, নাকি এখানে স্যার আসলে কথাটা ছিল হচ্ছে ওরা কন্ট্রাক্ট সেল করে, এই ব্যাপারটা স্যার যদি একটু বলতেন।
কাজটা, এটা ইসলামিক ব্যাংক যে কাজটা করে থাকে, ফর এক্সাম্পল আপনি বাড়ির জন্য লোন চাচ্ছেন, তাই তো, হাউস লোন চাচ্ছেন, তখন ওরা যেটা অফার করে যে ঠিক আছে আপনি আমাদের কাছ থেকে আপনার যা যা বাড়ির জন্য দরকার, যে কন্ট্রাক্টর আছে তাকে আমার সাথে পরিচয় করায় দেন, তো তাকে আমরা আমাদের যা যা দরকার, আপনার তো টাকা বাড়ির জন্যই দরকার, তো আপনাকে এই টাকাটা বাড়ির পারপাসে যে ম্যানেজারকে আমি দিয়ে দিব। কিভাবে দিব? ম্যানেজার যা যা কিনতে চায় আমার কাছে লিস্ট দিয়ে যাবে, আমি আপনার কাছে মাল পৌঁছায় দিব আমাদের দায়িত্বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তখন ওখানে কিছু লাভ করে নেয় ওরা, এই যে কন্ট্রাক্ট সেল অন প্রফিট, কন্ডিশনাল, বুঝতে পেরেছি স্যার। ওখানে করে নেবে। তো তবে এই খুব স্ট্রিক্টলি ইসলামিক হওয়ার জন্য খুব স্ট্রিক্টলি যেটা ফলো করতে হবে, সিদ্ধান্তটা ব্যাংক নিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাংক সাধারণত এই সিদ্ধান্ত নেওয়ার এই ঝামেলা জড়াতে চায় না। তো না জড়াতে চাইলে সে ব্যাংক সাধারণত ইয়ের উপর ছেড়ে দেয়, যে আপনারা যেটা বলেন মালিকের উপরে ছেড়ে দেয় স্যার। তখন মালিক আবার এখানে মালিকও তার স্বার্থ যাতে নষ্ট না হয় এই জন্য সে ক্যাশ টাকা চায়, যে ঠিক আছে আমাকে ক্যাশ টাকা দিয়ে দেন। তো অনেক সময় শুধু মেয়ারলি একটা কাগজের লেনদেন হয়ে যায়, আর কিছু হয় না। তো শুধু কাগজের লেনদেন হলে ইসলামিক স্কলাররা বলেন তাহলে আর এটা ইসলামিক যে প্রিন্সিপাল এটা অনুসরণ করা হয়নি। এখানে একটা গুডস থাকতে হবে, মানে একটা পণ্য আসতে হবে মাঝখানে, পণ্য না এসে শুধু স্লিপ, তখন মালিকের ম্যানেজারের পক্ষ থেকে ম্যানেজারকে স্লিপ জমা দিয়ে ওরা টাকা দিয়ে দেয়। তো স্লিপ জমা দিয়ে দিল, টাকা দিল, বাস্তবে কিন্তু এই টাকা স্লিপ নিয়ে কোনো সে কেনাকাটা করে না, তার মতো করে খরচ করে, তার মতো করে ইয়ে করে। তো ব্যাংক বলে যে আমরা যেহেতু স্লিপ পেয়েছি, তো আমরা তো এর চেয়ে বেশি কিছু জানি না, আই গট আ স্লিপ যেখানে আমাকে বলা আছে যে এই এই জিনিস এর জন্য এত খরচ, আমরা টাকা দিয়ে দিচ্ছি। তো এভাবেই। তো ইনফ্যাক্ট আসলে বাস্তবতা হলো যে এখানে এরকম হলে এটা ওই যে অডিটের প্রয়োজন আছে, যদিও আমাদের দেশে শরিয়া অডিট বলে কোনো অডিট তো নাই এখনো। জি ইসলাম স্যার। ব্যাংকগুলোতে, অন্যান্য দেশে যে কোনো দেশে ইসলাম ব্যাংক আছে আদার দেন বাংলাদেশ, তো সেখানে শরিয়া অডিট বলে একটা কাজ করতে হবে, শরিয়া কমপ্লাই করেছে কিনা। আমরা তো ট্রাস্ট করি ব্যাংকের, ইসলাম ব্যাংকে ট্রাস্ট করি বলে আমরা ইসলাম ব্যাংকে টাকা রাখছি। তো ওরা বা অনেকে অন্য ব্যাংকে না রেখে ইসলাম ব্যাংকে রাখছে টাকা, এই জন্য যে ঠিক আছে আমি ট্রাস্ট করি তাকে। তো ট্রাস্টের কারণে তারা সুবিধাটা পাচ্ছে, কিন্তু সেটা ওরা মেনটেন করে কিনা এটা অডিট করা হয় না। আমাদের দেশে অবশ্য অডিট করলেও লোকজনের আস্থা বাড়ে না, কারণ অডিটরদের উপরেও আস্থাটা ওই অর্থে নেই। কিন্তু আমরা মেকানিজমটা নিশ্চিত হওয়ার জন্য, আপনারা তো যেহেতু ক্রেডিট ম্যানেজমেন্ট করছেন আপনাদের তো জানা থাকা দরকার বাই মোরাবাহাতে কি হতে হবে। বাই মোরাবাহা হলো একটা সেল কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে একটা সেলের কন্ট্রাক্ট হবে যে ভবিষ্যতে আপনি আমাকে টাকা ফেরত দিবেন এই শর্তে আপনার কাছ থেকে বেশি টাকা এটা বিক্রয় করা হলো। এতটুকু আর কি সংক্ষেপে। যথারীতি এই বাই মোরাবাহাটাই সবচেয়ে বেশি ইট ইজ ইউজ ওয়াইডলি এজ অ্যাবাউট 53% ওরা বললো, তাই না? অনেক বেশি ব্যবহার করা হয়। র মেটেরিয়াল, মার্চেন্ডাইজ, রিকোয়ারমেন্ট পার্টস, ইকুইপমেন্ট পারচেজ সব ধরনের ক্ষেত্রেই এই যে এই বাই মোরাবাহাটা খুবই ওয়াইডলি পরিচালিত। বাই মুয়াজ হলো ডেফার্ড সেল, ঠিক এই ইয়েটার কাছাকাছি, এটাতে আরেকটা রূপ বলতে পারেন, যেমন বাই মোরাবাহার আরেকটা রূপ বলতে পারেন। কি হয় এখানে? এখানে যেটা বলা হচ্ছে যে আপনি আপনার কাছ থেকে টাকা টাকা না দিয়ে আপনি আপনার কাছ থেকে যেটা হলো যে যখন পার্টি যারা লোন চাচ্ছে তাদেরকে লোন দেওয়ার পদ্ধতি হলো এটা। আর মুয়াজ্জালটা ঠিক বিপরীত রকমের পদ্ধতি, সেটা হলো ফিক্সড ডেটে আপনি ইয়ে পাবেন, জিনিস পাবেন, কিন্তু টাকা এখন দিয়ে যাচ্ছেন, টাকা এখন ক্যাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু জিনিস পাবেন আরো 1 সপ্তাহ পরে। তো টাকা এখন পেয়ে যাওয়ার কারণে ব্যাংক 1 সপ্তাহের জন্য টাকা ইয়ে পেলো, তো 1 সপ্তাহ পরে আপনাকে জিনিস দিলাম, বাই দিস টাইম কিন্তু আপনি এই টাকাটা ব্যাংক আপনাকে আগে পেয়ে গেল, তো আপনাকে ওই জিনিসই দিল 1 সপ্তাহ পরে দিবে বা 2 সপ্তাহ পরে দিবে। এই অ্যাডভান্স কিনে ফেলাটাকে বাই মুআজ্জাল বলা হয়। বুঝতে পারছেন কি? আপনি ব্যাংকের কাছ থেকে এই টাকাটা এখন দিয়ে দিলেন, কিন্তু জিনিস পাবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পাওয়ার কারণে, অ্যাডভান্স দিয়ে দেওয়ার কারণে আলটিমেটলি আপনি লাভবান হচ্ছে, আপনি এখানে ব্যাংকও আপনার সুবিধা। যে কাজটা করা হয়েছিল ডেফার্ড অ্যাডভান্স এই যে উইথ প্রফিট কন্ট্রাক্ট সেল করার কারণে, এখানে ডেফার্ড সেল করলেই একই রূপ হয়ে যাচ্ছে। ডেফার্ড সেলটা বুঝতে পারবেন। এটা ব্যাংকের আরেকটা পদ্ধতি যেখানে তারা
সেলটা পরে সংগঠিত হয়, টাকাটা আগে পেয়ে যায়। আর বাই সালাম হলে অ্যাডভান্স সেল। এই বাই সালামের মাধ্যমে সাধারণত এটা কোথায় করে থাকে, এটা একটু জটিল পদ্ধতি অবশ্য। বাই সালামের পদ্ধতিটা একটু বুঝাই বলতে হবে আপনাদেরকে, ইস্তিসনাটা আগে ক্লিয়ার করে নিয়ে দেখি। এটা তো স্যার খুব একটা প্রচলিত না মেবি। কোনটা মুআজ্জাল আগেরটার কথা বলছেন? বাই সালাম খুবই প্রচলিত। না, বাই সালামের কথা স্যার। না না, বাই সালাম খুবই প্রচলিত বলছি, বাই সালাম তো খুবই প্রচলিত। বরঞ্চ এটা দুইটা কন্ট্রাক্টের সমষ্টি বাই সালাম। প্রচলিত বলতে আমাদের দেশে যে আমাদের দেশের জন্য বাই সালামের উপরে কোনো ইয়ে নেই, মানে ইসলামিক 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 ব্যাংকে সবচেয়ে বেশি প্রফিট এখান থেকে হয়, যদিও সবচেয়ে বেশি লোন প্রচলন এটাতে দেয় না, লোন তো এটাতে চায় না, কিন্তু এটা খুবই প্রচলিত ইসলামী ব্যাংকের সফলতার জায়গা ওই জায়গাটাই। আচ্ছা, আমরা একটু ইস্তিসনাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম লাইনটা পড়ি। ইস্তিসনা ইজ exceptional mode of investment allowed by Islamic Sharia in which products can be sold without having the same in existence. In the products are ready, if the product are ready for sale, this is not allowed in Sharia. Then the sale may be done either by murabaha by muazzal mode investment. In this mode, deliveries of goods are deferred and payments of price may not be deliveries of goods are deferred and payment of price may also be deferred. In someone to get price কোথায় কথা লেখা? আচ্ছা ঠিক আছে, আমি আমি বলি, আপনি পরে 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 বুঝেন। হ্যাঁ, এখানে কোথাও আছে সুন্দর করে লেখাটা কথাটা। ইস্তিসনার বিষয়টা হলো, আপনাকে আগে ধরুন ফর এক্সাম্পল কৃষিকাজে আপনাকে বলা হলো যে আমি তোমাকে কৃষিকাজের শুরুতে কৃষকদেরকে লোন দিলেন, লোন দিয়ে বললেন যে ঠিক আছে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হলো বা 1 লক্ষ টাকা দেওয়া হলো, 1 লক্ষ টাকা দিয়ে আপনি কাজ করেন, জমি প্রসেস করেন, চাষ করেন, ইত্যাদি করেন। তবে আপনাকে 1 লক্ষ টাকা আমাকে ফেরত দিতে হবে না, আপনি আমাকে একটা রেট করে দেওয়া হলো, এই রেট ফিক্স হয়ে গেল বা এই জিনিসটা এইভাবে ফিক্স হয়ে গেল যে টাকা আপনি আমাকে আপনি আমের চাষ করছেন, আম দিবেন আমাকে, ঠিক আছে? তবে আমের দামটা অনেক কম নির্ধারণ করা হয়। বুঝা গেছে কথাটা? মানে আমের উদাহরণ না, ধানের উদাহরণ দিই। ধানের লোন পারপাসে যে প্রোডাক্টের উপর লোন দিচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে তারা চায় আর কি, প্রোডাক্টটা তারা হচ্ছে কোনো টাকাটা চাচ্ছে না, কিন্তু প্রোডাক্টের দামটা ওরা কম ধরবে অনেক। ফলে কি হবে? ফলে যেটা হবে যে 6 মাস 7 মাস বা 1 বছর পরে যে লোনের জন্য যে পরিমাণ ধান বা চাল দিতে হচ্ছে, ওইটা বাজার মূল্যের চেয়ে, চুক্তি তো হয়ে গেছে আগে, তাই তো, বাজার মূল্যের চেয়ে অনেক তারা কমে পাচ্ছে। তো ওরাই এটা পাওয়ার পরে ইমিডিয়েট সেল করে দেয়, কারো কাছে সেল করে দিয়ে তারা ওখান থেকে লাভটা উঠে নেয়। ফলে কি দেখা গেল যে ওরা 1 লক্ষ টাকা দিয়ে 1 বছর শেষে কিন্তু 1 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা তারা পেয়ে গেল। বোঝা গেল এখানে? এটাকে বলা হয় ইস্তিসনা। যেখানে আপনি কি ধরতে পেরেছেন কাজটা? খুব সহজ, সেটা হলো 1 বছর আগে তারা বড় হিসেবে টাকা দিবে, এই টাকাটা পুরা টাকা হিসেবে চাইবে না, পণ্য হিসেবে চাইবে, কিন্তু পণ্যের দাম কিন্তু নির্ধারণ করা হয়ে থাকবে আগের থেকে, ঠিক আছে? এটা অন্য আগের বাই মুরাবাহা বাই মুআজ্জালের সাথে পার্থক্য হলো, ওখানে কিন্তু পণ্য এক্সিস্টিং ছিল, পণ্য দেখানোর পরে দাম নির্ধারণ করা হচ্ছিল। এখানে কোনো পণ্যের কোনো এক্সিস্টিং পণ্য থাকবে না, পণ্য প্রোডাকশন হবে তারপরে হবে এটা। আচ্ছা, আর আসেন হলো খুব ইন্টারেস্টিং হলো বাই সালাম খুব ইন্টারেস্টিং। বাই সালাম একটু পড়ি, একটু বুঝতে পারবেন। Buy salam means advance sale or purchase. Buy salam may be defined as contract between buyer and seller under which the seller sells in advance a certain commodity product possible under Islamic Sharia. Agreed price payable on the execution of the said contract and the commodity price are delivered to the buyer proportionally in size contains the time of purchase. Sorry, buy salam তো এটা বলা হলো, এখানে আরেকটা কন্ট্রাক্টের
স্যার বাইসালাম মানে আমি যেটা জানি স্যার সেটাকে একটু শেয়ার করবো। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার বাইসালাম বলতে আমরা যেটা বলি স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে অ্যাডভান্স হচ্ছে কিছু পেমেন্ট করে দেওয়া হইতো। হুম হুম এবং হচ্ছে ওই স্পেসিফিক দামটাতে প্রোডাক্টটা হচ্ছে পারচেসের পরে হুম। পরবর্তী যার জন্য প্রোডাক্টটা কেনা হইতো তাকে প্রফিটের সহকারে দেওয়া হতো, মানে তার কাছ থেকে একটা প্রফিট নেওয়া হতো। অর্থাৎ আমি সাপোজ আমের সিজনের আগে যেরকম হচ্ছে বাইসালাম প্রসেসে হচ্ছে হুম সে হচ্ছে অ্যাডভান্স টাকা পে করে দিচ্ছে আম মালিককে, হ্যাঁ, হুম 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 পে করে দিয়ে সে প্রোডাক্টটা যখন নিচ্ছে নিয়ে অন্য থার্ড পার্টির কাছে সেল করতেছে, সেই প্রোডাক্টটা Right, আমি 5 ওই টাকা দিয়ে কিনছিল 6 টাকা করে। থার্ড পার্টির কন্ট্রাক্টের কথা বলতে যাচ্ছিলাম, কারণ বাইসালামি সাধারণত দুইটা কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, একটা কন্ট্রাক্ট থাকে হলো ইয়ের সাথে, যে কমোডিটি প্রোভাইড করছে তার সাথে, আর একটা কন্ট্রাক্ট থাকে যে কমোডিটিটা কিনবে তার সাথে। অর্থাৎ ব্যাংক আসলে এখানে মধ্যস্থতার মতো, কারণ দুইটা কন্ট্রাক্ট আলাদা আলাদা। মধ্যস্থতার কাজ করে হ্যাঁ স্যার। হ্যাঁ, বাইসালামে যেটা হলো ইন্টারেস্টিং হলো ব্যাংক মাঝখানে থাকে, কিন্তু ব্যাংক আসলে এটা গ্রহণ করে না। ব্যাংকের ক্ষেত্রে প্রথম কন্ট্রাক্ট থাকে হলো যারা কিনতেছে তাদের সাথে, যে আমাকে এই এগ্রিড অ্যামাউন্টের সাইজ কোয়ান্টিটি এই জিনিস আমাকে দিতে হবে। সেটা আপনি কিনে দেন বা কোত্থেকে দেন সেটা ডাজন্ট ম্যাটার, আপনাকে এখন আমি দিয়ে দিলাম, ওই সময় আপনি আমাকে সার্ভ করবেন। এবং ওই কন্ট্রাক্টের রেস্ট ধরেই তো ওইটা তো পেয়ে গেল, শুধু ওখানে দিয়ে দেওয়ার কথা হইলো। কিন্তু আরেকটা কন্ট্রাক্ট ব্যাংক করে আর কারোর সাথে, যে কিনা যাকে বলা থাকে আমি আপনাকে ওই সময় এই সাইজ এই কোয়ান্টিটি জিনিস আপনাকে দিব, আপনি আমার কাছে কত দিয়ে কিনবেন। তো তখন তাকে বলা হয় যে ঠিক আছে, আপনি যদি আমাকে এটা দেন তাহলে আপনার কাছে আমি এত টাকা দেই, আমি যেটা অবশ্যই তার আগেরটার চেয়ে বেশি হবে, এই কন্ট্রাক্টটাও সে করে ফেলে। তখন জি স্যার। কন্ট্রাক্ট দুটো হয়ে গেলে তো প্রথম পার্টির থেকে সে কমোডিটি পেয়ে যায়, পেয়ে সে শুধু হস্তান্তর করে আরেকজন পার্টি বির কাছে দিয়ে দেয়। তো পার্টি বির কাছে যখন দেয় তো যথারীতি তার থেকে বেশি টাকা পেয়ে যায়। আর প্রথম যে পার্টি তার কাছে তো অ্যাডভান্স শুরুতেই, বছরের শুরুতেই বা সিজনের শুরুতেই সে টাকা দিয়ে দিয়েছিল। তো সুতরাং এখানে সে প্রফিট আর্ন করে ফেলে। এখানে দুইটা কন্ট্রাক্ট এখানে জড়িত। হুম, এটা হলো এখানে বাইসালামের বৈশিষ্ট্য। তো দেখবেন এখানে কোথাও আছে কথাটা, সুন্দর আমি পড়ছিলাম এটা অনেকদিন আগের পড়া, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র এটা হয়ে থাকে। এটা একটা বাইসালাম কমোডিটি টাইপ প্রোডাক্ট অন প্রফেশনাল ফিল্ড ফার্মস ক্যানট বি এফেক্টেড ফর এগ্রিকালচার প্রোডাক্ট। জি স্যার, মানে বাইসালাম শুধু এগ্রিকালচার প্রোডাক্টের উপর, মানে হ্যাঁ আপনার যেগুলো শস্য পণ্য সেগুলোর উপরে শুধু ডিল করা হয়, অন্য কোনো জায়গায় ডিল করে না। আচ্ছা, এই কথাগুলো বাই কেনাকাটার ইয়ে হলো, আর হলো মুদারাবা মুশারাকা, এটা শেয়ার মেকানিজমের দুইটা পদ্ধতি। আচ্ছা, এটা সিম্পলি আপনি টাকা নিয়ে গেছেন ব্যাংকের কাছে, এখানে কোনো আমার কেনা বেচার কোনো ইস্যু নাই। আপনি ব্যাংকের কাছে বললেন আমি আপনার কাছে কিছু টাকা রাখতে চাই, ব্যাংক আপনাকে বলবে আপনি মুদারাবা নাকি মুশারাকা। অর্থাৎ আপনি কি শুধু ক্যাশ টাকা রাখবেন, নাকি আপনি ক্যাশ টাকার পাশাপাশি আমরা যে কাজ করতে যাচ্ছি টাকা দিয়ে, ওই কাজেও আপনি আপনার মতামত, আপনার চিন্তা, আপনার পরিশ্রম, আপনার সুযোগ এটা কাজে লাগাবেন। আপনি বললেন যে না ভাই আমি এত কিছু জানি না, আমি ব্যবসা বুঝি না, ব্যবসা আপনি করেন, আমি শুধু টাকা দিয়ে গেলাম, এই যে টাকা রাখেন, আপনি এর ব্যবসা লাভ লস হয় যা আমাকে ওখানে দিয়েন, লস হলে লস, লাভ হলে লাভ। এই ক্ষেত্রে এই কন্ট্রাক্টটাকে বলছি আমরা মুদারাবা কন্ট্রাক্ট। তার মানে একটা পার্টি হলো শুধু ক্যাশ দিবে আর কিছু দিবে না, আর একটা পার্টি শুধু শ্রম দিবে ক্যাশ দিবে না, তখন এটাকে আমরা বলছি মুদারাবা। ব্যাংকে ক্ষেত্রে যারা শুধুই শ্রম দিবে, আর আমি যদি অ্যাকাউন্ট খুলে আমি টাকা জমা রাখছি, আমি হলাম শুধুমাত্র টাকা দিব। তো এটাকে কি ধরনের কন্ট্রাক্ট বলে, এটাকে বুঝতে পেরেছেন? স্যার বুঝিনি আপনার কথাটা একটু। না স্যার বুঝিনি ব্যাপারটা। আচ্ছা, আবার বলি, মুদারাবা কন্ট্রাক্টটা হলো আপনি ইসলামী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে আসছেন, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্টে 10 টাকা, 100 টাকা, 50 টাকা বা 500 টাকা, 5000 টাকা রাখি, বা ফিক্সড অ্যামাউন্ট হিসেবে কিছু টাকা জমা রেখে আসলেন, 3 বছর পরে নেবেন, এরকম। এই যে সেভিংস বা ফিক্সড টাইম ডিপোজিট হিসেবে যে টাকা রাখা হয়, সাধারণত এগুলোকে মুদারাবা বলা হয়। কারণ কি, জি স্যার। এই ক্ষেত্রে পার্টি এ মানে আমি শুধু টাকা জমা রেখেছি ব্যাংকের কাছে, আমি ব্যাংক এই টাকা দিয়ে কি করেছে ব্যবসা এই সম্পর্কে আমি কিছু জানি না, ঠিক আছে। ব্যাংক এই ক্ষেত্রে ব্যবসা করবে টাকা দিয়ে, এই ব্যাপারে আমি কোনো, আমার এক্সপার্টিজ নাই, আমার দক্ষতা নাই যে ব্যাংকের ব্যবসার মধ্যে আমি শরীক হই। কিন্তু অপরদিকে পার্টি বি মানে ব্যাংক যে কাজটা করে, এই টাকা নিয়ে সে তার ইচ্ছা মতো সে ব্যবসায় ইনভেস্ট করে। ধরা যাক আপনার টাকা এরকম অনেক টাকা দিয়ে একটা সে গাড়ি কিনলো, ঠিক আছে, গাড়িটা কিনে এই গাড়ি দিয়ে সে গাড়ি চালাচ্ছে, আয় হচ্ছে, তাই তো। তো এই যে গাড়ি ইয়ে করলো, মানে গাড়ি কিনে গাড়ি ব্যবসা করতেছে,
ব্যবসায় লাভ হচ্ছে তো আপনি পাচ্ছেন, লস হচ্ছে তো আপনার লস। ব্যাংকের কিছু কিছু যায় আসে না, কারণ লাভ হইলে ব্যাংক আপনাকে দিবে, তো লস হলে ব্যাংক কোনো লস নিবে না, লস হলে পুরোটাই আপনার লস। এই কন্ট্রাক্টটাকে আমরা বলছি মুদারাবা কন্ট্রাক্ট। ইসলাম এটাকে অ্যালাউ করে যে যার টাকা হবে আর যার শ্রম হবে এটা যদি আলাদা করা যায়, অর্থাৎ টাকা শুধু একজনের আর শ্রম আরেকজনের, যার শ্রম আছে তার কোনো টাকা নেই, যার টাকা আছে তার কোনো শ্রম নাই এখানে, যদি এইভাবে আলাদা করা যায় তাহলে লাভ আর লসকে আলাদা করা যেতে পারে, যে লাভ হলে দুইজনে শেয়ার করে পাবে 50-50, আর লস হলে শুধু যার টাকা তার লস হবে। আর মানে লসের পরিমাণটা, যিনি শ্রম দিচ্ছেন তার যেহেতু শ্রমই শুধু ইনভেস্টমেন্ট, তার তো কোনো টাকা ইনভেস্ট করেই নাই, সুতরাং তার কোনো টাকা জরিমানা হিসেবে দিতেও হবে না। এই ধরনের কন্ট্রাক্ট বিজনেস অ্যালাউ করে, ইসলাম অ্যালাউ করে। ফলে এইভাবে যে টাকা রাখা হয়, অর্থাৎ একটা পার্টি শুধু টাকা দিয়ে থাকে, এটাকে আমরা মুদারাবা কন্ট্রাক্ট করছি। মুশারাকাটা একটু অ্যাডভান্স। মুশারাকা হলো শরিক, অর্থাৎ সেক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট করেছি উইথ আমি আমার টাকা ব্যাংকের থেকে নিয়ে আমার শ্রমে টাকা খাটিয়েছি, ব্যাংকও পরামর্শ দিচ্ছে, ফলে লাভ হলেও আমার, লস হলেও আমার শেয়ার করতে হবে, ব্যাংকও একইভাবে লাভ লস দুইটাই শেয়ার করে থাকে। জাস্ট এটা মুশারাকা। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে মুদারাবাতে ওয়ান পার্টি ইনভেস্টর ক্যাশ, the other party is investing his energy in expertise. আর মুশারাকাতে both the party doing the same, দুইটা পার্টি কাজ করছে একই কাজ। মুশারাকাতে কি ঘটনা ঘটবে? মুশারাকাতে যদি লস হয় তাহলে আমি যিনি টাকা দিচ্ছি আমিও লুজার হব, ব্যাংকও লুজার হবে। আর মুদারাবাতে যদি লস হয় তাহলে প্রথমটা মুদারাবাতে লস হলে কে শুধু লস বিয়ার করবে? যার টাকা, সে শুধু যার লস টাকা, বিয়ার করবে। আমার টাকা আমার লস বিয়ার করবে। এই হলো মুশারাকার মুদারাবার কথাবার্তা। আচ্ছা, এখন হলো হায়ার পারচেজ, ভাড়া। এখানে অনেক ধরনের বিষয় আছে। ভাড়া আদায় করা, অর্থাৎ আপনি এখানে এটাকে ইন্টারেস্ট বলবো না, আমরা বলবো ভাড়া দেওয়া। ঠিক আছে, আমাদের দেশে গ্রামে গঞ্জে এটা প্রচলিত আছে যে জমি কি জানি ইজারা নেই, ইজারা নেওয়া ঠিক আছে। যেমন ভাড়ার আরেকটা শিরকাত, ইজারা এন্ড সেল, 3 ফরম্যাটেই হইতে পারে, ভাড়া আদায় করা যেতে পারে। ঠিক আছে, ভাড়ার চুক্তিগুলোকে আমরা বলছি, ভাড়ার 3 ধরনের চুক্তি হয়, এই 3টা চুক্তি এখানে দেওয়া আছে, আপনি একটু পড়লেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। ভাড়া তো ইসলাম বৈধ, সমর্থন করে, আপনি এটাকে ভাড়া বলে দেন, রেন্ট বলেন, কোন সমস্যা নেই। অনেক ধরনের আছে। ইজারাটা হলো মালিকানা হস্তান্তর হয় না, কিন্তু সে একটা লম্বা সময়ের জন্য এই টাকা দিয়ে সে নিয়ে নেয়, সময় পার হয়ে যায়, আর সময় পার হয়ে যাওয়ার পরে এটা ফেরত পায়। আর সেলেরটা হলো খুব ইন্টারেস্টিং, সেলের ভাড়াটা হলো হায়ার পারচেজ, যেটাকে বলছি, অর্থাৎ আপনি ইমিডিয়েট মালিকানা পেয়ে যাবেন, জিনিসটার মালিকানা পেয়ে যাবেন, কিন্তু ইনস্টলমেন্টে আপনি টাকা দিতে থাকবেন। যেমন আমরা ফ্ল্যাট কিনি, তো একবারই ইসলামী ব্যাংকে টাকা দিলাম তো পেয়ে গেলাম, মানে ইসলামী ব্যাংক থেকে আজকে চাবি বুঝে নিলাম, পরবর্তীতে ব্যাংকের কাছে আপনি ইনস্টলমেন্টের টাকা দিতে থাকলেন। তো এটাকে ইন্টারেস্ট বলা যাচ্ছে না, কারণ আপনি তো আসলে বলে দিচ্ছেন না যে এটা ইন্টারেস্ট, এটা মূল টাকা, বরঞ্চ আমি দিয়ে যাচ্ছি। তো এটাকে আমরা সেল বলছি, এটা হায়ার পারচেজে যেভাবে সেল করা হয় ওইভাবেই। শিরকাতটা হলো শুধুই ভাড়ার চুক্তি, সাধারণ ভাড়ার চুক্তি, যে মালিকানাও আমার, জিনিসও আমার, আপনি শুধু ভাড়ার জন্য ব্যবহার করছেন না ভাড়া দিচ্ছেন। যেদিন ভাড়া দেওয়া শেষ হয়ে যাবে ওই দিন আপনি, যখনই ভাড়া দেওয়া শেষ তখন আপনি ফেরত দিয়ে দিবেন, এটাকে শিরকাত বলে। আর ইজারাতে এরকম নয়, ইজারাতে হলো আগেই ভাড়ার টাকাটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়। আপনি তো মনে বুঝেন না, সাধারণ রেন্ট আর ইজারার মধ্যে পার্থক্য আছে তো নাকি? হ্যালো, বাসা ভাড়া নেওয়া আর ইজারা নেওয়া কি এক কথা? না স্যার। হ্যাঁ, বাসা ভাড়াটাকে শিরকাত বলে, আর ইজারা তো ইজারাই, যেটা বাংলায় ইজারা বলে, যেখানে একবারে টাকা দিয়ে দেওয়া হয় আগে শুরুতে, তাই তো? আর জি স্যার। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে এই সময়ের পর আপনি ফেরত দিয়ে দিবেন। ফেরত দিতে। কি লাভ কি লস সেটা দেখা হবে না, আপনি এটাতে কি করলেন না করলেন দেখেন। আর সেলটা হলো ওই যে হায়ার পারচেজ, ইনস্টলমেন্টে কেনা, যে কোনো কিছু ইনস্টলমেন্টে কেনাকে এই হায়ার সেলের আন্ডারে আনা আছে। ঠিক আছে, এটা হলো পিওর ভাড়া, সাধারণত যেগুলো ভাড়া নেওয়া হয়, রেন্ট বলতে যা বোঝায়, আর এটা ইজারা, আর এটা হলো সেল কেনা বেচা, হায়ার পারচেজ ইনস্টলমেন্টে কেনাকে বোঝায়। এই 3 ধরনের চুক্তি হয়ে থাকে ইজারা মেকানিজমের মাধ্যমে, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, এটাকে এক কথা আর কি ইজারা মেকানিজমের ইংলিশ আর কি।
শিরকাতুল মিল্ক মানে পার্টনারশিপ আর কি, আন্ডার পার্টনারশিপ। শিরকাতুল মিল্ক তো আরবি হয়ে গেল, হায়ার পারচেজ আন্ডার পার্টনারশিপ। তাহলে আমরা আশা করছি সবগুলোই ব্যাখ্যা করতে পারছি তুলনামূলক কম বেশি। এই দুইটা চ্যাপ্টার আপনারা পড়বেন আশা করছি পরে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 3 কি সফট কপি দেওয়া হয়েছে মনে হয় না? স্যার একটা প্রশ্ন করতাম। অবশ্যই, ওয়েলকাম। স্যার এই যে ইসলামী ব্যাংকে যে স্যার ইন্টারেস্ট মানে দেয় না, ওরা যে প্রফিটটা দেয়, হ্যাঁ, এখন বর্তমানে একটা রেট ফিক্সড করা হয়ে গেছে নাকি, মানে 6.5% এরকম। স্যার এটা যদি হয় তাহলে কি এটা ইন্টারেস্ট হচ্ছে না ফিক্সড হয়ে গেলে? এইগুলো তো কেবল আপনি সাধারণ লোকদের মতো কথা বললেন। ইসলামী ব্যাংকে কবে ফিক্স ছিল না, বরাবরই তো ওরা ফিক্স একটা রেটের কথা বলে আসছে। তো না স্যার, কিন্তু আগে না প্রফিটের অংশ দিত আর মানে না লসের না অংশ না দিত। না না ওরা শুরু থেকে এইভাবে বলে আসছে যে আমরা আপনার সাথে চুক্তি করলাম, আমরা আশাবাদী যে আপনাকে এত পার্সেন্ট দিব, কিন্তু ওরা বছর শেষে আপনাকে এটা মানে ইন্টারিমে ফিক্স দিয়ে দেয়, যেমন পরবর্তীতে এটা আবার কম বেশি করে, অর্থাৎ হিসাব কিতাব করার পরে ফাইনাল ইয়ার এন্ডে এটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেয়। যেমন কিনা আপনি এই যে বন্ড শেয়ার কিনলে, স্টক কিনলে ডিভিডেন্ড পান না? হ্যালো, ডিভিডেন্ড পান তো নাকি? তো ডিভিডেন্ডের ক্ষেত্রে শুরুতে একটা ঘোষণা করে যে এত পার্সেন্ট, পরবর্তীতে বছর শেষে হিসাব করে দেখে যে আসলে কম কম হলো না বেশি হলো, তখন আবার অ্যাডজাস্ট করে এই করেন। ঠিক এরকম